দেখো তোমাদেরকে আজকে আমি অংশীদারি কারবার করাবো। অংশীদারি কারবার মানে দেখো, মনে করো একটা ব্যবসা শুরু করা হলো। যদি কেউ ব্যবসা একা করে, নিজের টাকা ইনভেস্ট করে, তাহলে সেটাকে কিন্তু অংশীদারি কারবার বলা হবে না। কিন্তু মনে করো দুজনে মিলে এ এবং বি দুজনে মিলে একটা ব্যবসা শুরু করলো, তাহলে সেটাকে বলা হবে অংশীদারি কারবার। অন্তত দুজন, এ বি এর সঙ্গে আরও হতে পারে সি ডি ইত্যাদি। যদি অন্তত দুজন একটা ব্যবসা শুরু করে তখন সেটাকে বলবো অংশীদারি কারবার। তাহলে এখানে একটা কোশ্চেন বেরিয়ে যে অংশীদারি কারবারে কমপক্ষে কতজন লোকের প্রয়োজন? তাহলে উত্তর হবে দুজন। অংশীদারি কারবারে কমপক্ষে দুজন লোকের প্রয়োজন। এবার দেখো, অংশীদারি কারবার মানে এমন হতে পারে এ একটা ব্যবসা টাকা দিয়ে শুরু করলো, বি সেই ব্যবসাটা দেখাশুনো করলো। বি ব্যবসাটা দেখাশুনো করার জন্য কিছু পাবে, আর এ টাকা ইনভেস্ট করার জন্য কিছু পাবে। তাদের মধ্যে শর্ত হতে পারে এ বেশি পাবে, বি কম পাবে, হতে পারে দুজন সমান পাবে। অবশ্যই অংশীদারি কারবারে আগে থেকে একটা চুক্তি থাকবে যে এই অনুযায়ী হবে। এবার মনে করো এমনও হতে পারে এ 1000 টাকা দিল, বি 2000 টাকা দিল। তাহলে অনুপাতটা কত? 1:2। তাহলে এমনও হতে পারে তারা ঠিক করলো মূলধনের অনুপাতে, যে টাকাটা ইনভেস্ট করলো সেই অনুপাতে তাদের টাকাটা ভাগ হবে। তাহলে কি কি হতে পারে? হতে পারে হয় যে কোনো একজন টাকা ইনভেস্ট করলো, কি দুজনে ইনভেস্ট করলো, তাদের টাকার অনুপাতে বা শ্রমের অনুপাতে হতে পারে। বা এমন হতে পারে একটা উৎপাদন করার কারখানা, যে কোনো কিছু, সে পেন হতে পারে বা অন্য কিছু হতে পারে, দুজনে ব্যবসাটা শুরু করলো। একজন 50 দিন কাজ করলো, একজন 70 দিন কাজ করলো। তাহলে তাদের কাজের অনুপাত কত? 5:7। তাহলে কি হতে পারে? কাজের অনুপাতও ভাগ হতে পারে। তাহলে এতগুলো জিনিস বলছি, অবশ্যই প্রত্যেকটা ক্ষেত্রে কি হবে, আগে থেকে কন্ডিশনটা ঠিক হয়ে থাকবে যে ব্যবসাটা এইভাবে হবে। দেখো এমনও হতে পারে বলা হলো এ 5000 টাকা আর বি 3000 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করলো। এ 5000 টাকা, বি 3000 টাকা দিয়ে ব্যবসা শুরু করলো। তাহলে অনুপাতটা কি হলো? মূলধনের 5:3। এবার এমন বলা থাকতে পারে যে যা লাভ হবে তার অর্ধেক সমান ভাগে ভাগ করবে, অর্ধেক, আর বাকি অর্ধেক মূলধনের অনুপাতে ভাগ করবে। তাহলে মনে করো আমার 1000 টাকা লাভ হলো, 1000 টাকা, তাহলে অর্ধেক মানে কত? 500 টাকা। তাহলে সে যদি কন্ডিশন ঠিক করে রেখে দেয় 500 টাকা সমান ভাগে ভাগ করবে, তাহলে 500 টাকার থেকে 250 এ পাবে, 250 বি পাবে। আবার যদি এমন হয় যে বাকি অর্ধেক, তাহলে বাকি আর 500 করে থাকলো, সেটা কোন অনুপাতে ভাগ করবে? 5:3 অনুপাতে। তাহলে এইভাবে বিভিন্ন কন্ডিশন ভাগ করা থাকবে। এবার আমি দুজন দিয়ে দেখাচ্ছি, ব্যবসাটা অন্তত দুজন, 2 বা 2 অধিক ব্যক্তি নিয়ে অংশীদারি কারবার হবে। এবার অংশীদারি কারবার আবার দু প্রকার, একটা সরল আর একটা মিশ্র। সরল কীরকম? এরও টাকা 1 বছর কেটেছে, বি এরও টাকা 1 বছর কেটেছে। বা এ এর টাকাও 6 মাস, বি এর টাকাও 6 মাস, এ এর টাকা 6 মাস, বি এর টাকা 6 মাস, সি এর টাকা 6 মাস। অথবা তিনজনের প্রত্যেকেরই টাকা 5 বছর করে কেটেছে। এগুলো হচ্ছে সরল অংশীদারি কারবার। কিন্তু মনে করো বলা হলো এ টাকা খাটলো 5 মাস, কিন্তু বি এর টাকা ঘেটেছে 7 মাস, আর সি এর টাকা ঘেটেছে মনে করো 1 বছর। তাহলে কি হলো ব্যাপারটা? ব্যাপারটা যেটা হলো সেটা হচ্ছে তোমাদের এ বি সি এর টাকা সমান সময় খাটেনি। একজনের 5 মাস, একজনের 7 মাস, একজনের 1 বছর। তাহলে অসমান সময়। এটাকে বলা হবে মিশ্র অংশীদারি কারবার। তাহলে অংশীদারি কারবার কি হতে পারে? দু প্রকার, সরল এবং মিশ্র। পরীক্ষায় তোমাদের এটা একটা কোশ্চেন আসতে পারে, অংশীদারি কারবার কত প্রকার এবং কি কি? তাহলে উত্তর হবে 2 প্রকার, সরল এবং মিশ্র। এবারে আমি 2-1টা ছোট উদাহরণ দেখাই। মনে করো বলা হলো
রাম আর রহিম, রাম এবং রহিম দুজনে একটা ব্যবসা শুরু করলো। মনে করো রাম দিল 70,000 টাকা আর রহিম দিল মনে করো 80,000 টাকা। কি বললাম? একটা ব্যবসায় রাম দিল 70,000 টাকা, রহিম দিল 80,000 টাকা। এবার বলা হলো বছরের শেষে লাভ হয়েছে 1.5 লক্ষ টাকা। 1.5 লক্ষ টাকা বছরের শেষে লাভ হয়েছে 1.5 লক্ষ। তাহলে রাম এবং রহিম কে কত পাবে? দেখো এখানে কোনো কিছু কন্ডিশন যদি অঙ্কে না বলা থাকে তাহলে ধরে নিতে হবে যে তারা মূলধন অনুপাতে টাকা পাবে। তাহলে এখানে যদি আমি রাম আর রহিমের মূলধন অনুপাত করি, তাহলে কি হবে? রামের আর রহিমের মূলধন অনুপাত হবে 70,000 ইস্টু 80,000 সমান কত হলো? 7:8। এবার দেখো তাহলে রামের আনুপাতিক ভাগ হার কত হবে? দেখো মোট কত? 7 যোগ 8, আর তার মধ্যে রাম কত ভাগ? 7 ভাগ। তাহলে ওপরে 7 আর নিচে, তার মানে 7-এর 15 অংশ পাবে রাম, 7-এর 15 অংশ পাবে রাম। আর যদি আমি একই রকম ভাবে রহিমের আনুপাতিক ভাগ করি তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার নিচের যোগটা আর না দেখানো হবে, যেহেতু একবার দেখানো হয়ে গেছে 8/15। তাহলে রামের আনুপাতিক ভাগ 7/15, রহিমের 8/15। অবশ্যই এগুলো কিন্তু অংশ। এবার দেখো মোট লাভ কত বলেছি? 1.5 লক্ষ টাকা। মোট লাভ কত? 1.5 লক্ষ টাকা। তাহলে কি হবে? অতএব রাম পাবে 1.5 লক্ষ গুণ রাম কত অংশ পাচ্ছে? আগে বার করে রেখেছি 7/15 অংশ। 7 তাহলে এত টাকা। তাহলে কি দাঁড়ালো? 15 দিয়ে যদি কেটে দিই, একটা শূন্য বেশি হয়ে গেল। তাহলে কত হবে? 70,000 টাকা। রাম পেল 70,000 টাকা। এবার রহিম কত পাবে? দেড় লক্ষ টাকা। আর দেখো রহিমের আনুপাতিক ভাগের ছিল 8/15, রহিম পাবে 8/15 দিয়ে করতে হয়। তাহলে কত হলো? 80,000 টাকা। এইবার তোমরা যদি উত্তরটা আলাদা করে রেখো তাহলে অতএব ওই ব্যবসায় বছরের শেষে যে লাভ হবে, লাভ থেকে রাম পাবে 70,000 টাকা এবং রহিম পাবে 80,000 টাকা। এটা একটা পদ্ধতি হলো। এবার দেখো একটা ছোট অঙ্ক বলি, মনে করো রাম, আবার রাম লিখলাম, ঠিক আছে থাক, রামই থাক, 5,000 টাকা 7 মাসের জন্য এবং রহিম 8,000 টাকা 4 মাসের জন্য বিনিয়োগ করলে তাদের মূলধনের অনুপাত কত? এবার খেয়াল করে দেখো, এটা কিন্তু মিশ্র অংশেরই কারবার। একজনের টাকা 7 মাসের জন্য, একজনের টাকা 4 মাসের
মাসের জন্য, এখানে কিন্তু ভাবলে হবে না। তখন কি করতে হবে? দেখো, রাম 5,000 টাকা কমাস কাটিয়েছে 7 মাস, তাই 7 মাসের জন্য সে একটা লাভ পাবে। তা আমি যদি বলি ওই 7 মাসের লাভটা সে যদি 1 মাসে পেতে যায়, তাহলে কি হবে? তাকে 7 গুণ টাকা ইনভেস্ট করতে হবে। তখন কি করতে হবে? 5,000কে 7 দিয়ে গুণ করতে হবে। এটাকে বলা হয় কার্যকরী মূলধন। তাহলে আমি কি লিখতে পারি? রামের 1 মাস হিসাবে কার্যকরী মূলধন, কার্যকরী মূলধন কি হবে? 5,000 টাকা কমাস কেটেছে 7 মাস, তাহলে হলো কত? 35,000 টাকা। তাহলে আমি যদি বলি একই রকম ভাবে রহিমের কার্যকরী মূলধন, রহিমের 1 মাস হিসেবে কার্যকরী মূলধন, তাহলে কি হবে? রহিমের টাকা 8,000 টাকা কমাস কেটেছে 4 মাস, 8,000 টাকা 4 মাস, তাহলে রহিমের 1 মাস হিসাবে কার্যকরী মূলধন কত? 8,000 টাকা কমাস কেটেছে 4 মাস, তাহলে কত হলো? 32,000 টাকা। তাহলে কনসেপ্টটা কি? রহিম 8,000 টাকা 4 মাস কাটাচ্ছে, 4 মাসে সে যে লাভ পাবে সেই লাভটা যদি সে 1 মাসে পেতে চায়, তাহলে তাকে 4 মাসের টাকায় 1 মাসে পেতে গেলে 4 গুণ টাকা দিতে হবে, তাই 4 দিয়ে গুণ। তাহলে রহিম 1 মাসে লাভ পেতে গেলে তাকে 32,000 দিতে হচ্ছে, রামের ক্ষেত্রে সেটা হচ্ছে 35,000। তাহলে কি হচ্ছে? তাদের মূলধন অনুপাত হবে 35,000:32,000। অতএব রাম এবং রহিমের মূলধনের অনুপাত 35,000:32,000। তাহলে কত হবে? 35:32। আর কিছু কাটবে না, এটাই হবে। আমি শুধু মূলধন অনুপাতটা বাদ করতে বলেছি। এবার দেখো, এই ধরনের আরো একটা অঙ্ক বলি, আনুসারিক আবার আরেকটা অঙ্ক বলি। বলা হলো এ এবং বি, এ এবং বি একটি গাড়ি 1 লাখ টাকায় মনে করে কিনল, 1 লাখ টাকায় কিনে 1,25,000 টাকায় বিক্রি করল। এবার দেখো, আমি বলছি এ যদি বি এর 1.5 গুণ টাকা বিনিয়োগ করে, তবে লাভ থেকে কে কত পাবে? এবার খেয়াল করে রাখো, এখানে কিনেছে 1 লাখ টাকা, বিক্রি করেছে 1,25,000, লাভ কত বিয়োগ করতে হবে? বিয়োগ করলে 25,000, লাভটা হবে 25,000। আমি পরে বিয়োগ করে দেখিয়ে দিচ্ছি। এবার দেখো কি হচ্ছে না, এ যদি বি এর 1.5 গুণ টাকা ইনভেস্ট করে, তার মানে কি এখানে কিন্তু অ্যামাউন্টটা দেওয়া নেই, অ্যামাউন্টটা বের করা যায় কিন্তু অ্যামাউন্ট বের করার দরকার নেই। আমি যদি ধরি বি 1 অংশ টাকা দেয়, তাহলে এ বি এর 1.5 গুণ, বি দেবে 1 এর 1.5 গুণ, 1 এর
দেড় গুণ। সেইভাবে আমি মূলধন অনুপাতটা বার করে নিতে পারি। এখানে আমি লিখতে পারি এ এবং বি এর মূলধনের অনুপাত কি হবে, এ দেড় গুণ আর বি এক গুণ। তাহলে অনুপাত করলে দেখো 3:2:1, 2 দিয়ে গুণ করলে 3:2। তাহলে অতএব এ এর আনুপাতিক ভাগ হার কত হবে, 3/3 যোগ 2 মানে 3/5। একই রকম ভাবে কি হবে, বি এর আনুপাতিক ভাগ হার হবে 2/5। তাহলে লাভের পরিমাণটা কত, $1,25,000 বিক্রি করেছে আর কিনেছিল 1 লাখ টাকা। তাহলে লাভটা কত হলো, 25,000 টাকা। 25,000 টাকা লাভ। তাহলে এর ভাগার কত, 3/5। অতএব এ পাবে 25,000 টাকা লাভ, তার কত অংশ, 3/5। 5 দিয়ে কাটলে কত, 5,000। তাহলে 3/5 15,000 টাকা। একই রকম ভাবে বি কত পাবে, 25,000 গুণ বি এর আনুপাতিক ভাগার ছিল 2/5। 5 দিয়ে কাটলে 5,000, 5 দুগুণ 10,000। তাহলে আমাদের কি দাঁড়ালো, লাভ থেকে এ পাবে 15,000 টাকা, বি পাবে 10,000 টাকা। তাহলে তোমরা অংশীদারি কারবার শিখলে দু রকম, একটা সরল অংশীদারি কারবার আর একটা মিশ্র অংশীদারি কারবার। এই যেটা বললাম এটা কিন্তু সরল অংশীদারি কারবার, আর দুজনের টাকা কিন্তু সমান সময়ের জন্য কেটেছে, এখানে কিন্তু আলাদা সময়ের ব্যাপার না। কিন্তু মাঝখানে যে অঙ্কটা করলাম সেটা কিন্তু মিশ্র অংশীদারি কারবার। তোমাদেরকে আগেও আমি বলেছি, আবার বলছি যে তোমরা এই যে চ্যাপ্টারগুলো, বিশেষ করে আমার স্কুলের যে ছাত্রছাত্রীরা, তারা অসুবিধাগুলো অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে বলবে, অঙ্ক করবে, যেগুলো আটকাবে আমি অবশ্যই সেগুলো বলে দেবো।